আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, আজ আমি তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ নোট দেব, যেটি তোমাদের ক্লাস 12 এরও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক সেরকমই যারা মাধ্যমিকে পড়ছো এবং ক্লাস 8-9-এও পড়ছো, তাদের ক্ষেত্রেও এই নোটটি খুবই একটা মূল্যবান নোট। অবশ্যই তোমরা এটি তুলে নেবে এবং মুখস্থ করে নেবে। বিশেষ করে যারা ক্লাস 12-এর স্টুডেন্ট, যারা 2026-এ ফাইনাল পরীক্ষায় বসতে চলেছো, তাদের ক্ষেত্রে এই ইতিহাসের নোটটি খুবই ইম্পর্টেন্ট। কি প্রশ্নটি দেখো, সামাজিক সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। ওকে, অর্থাৎ সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। তো প্রথমেই দেখো, এখানে তুমি এই পয়েন্টটা করবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো কি লিখবে, এখানে দেখো লিখবে সমাজ সংস্কারের কাজে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো যে সমাজের সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অতুলনীয়, রাজা রামমোহন রায়েরও অতুলনীয়, শ্রী শ্রী রামকৃষ্ণের দেবেরও অতুলনীয়, স্বামী বিবেকানন্দেরও অবদান অতুলনীয়। তো সেক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে একটি অবদান আছে, সেই অবদানটির ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই অবদানটাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পারি। কি বলছে দেখো, 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দে মেদিনীপুরের বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার চরিত্র গঠনে পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা ভগবতী দেবী উভয়ই বিশেষ ভূমিকা পালন করেন। অর্থাৎ একটা শিশুর সঠিক চরিত্র গঠন করতে গেলে তার প্রথম ভূমিকা থাকে পিতা এবং মায়ের। ওকে, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে চরিত্র গঠন হয়েছিল, সেক্ষেত্রেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী খুবই মূল্যবান ভূমিকা পালন করেছিল। তাই আমরা এক স্মরণীয় শ্রদ্ধার মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পেয়েছি। তো তারপরে কি বলছে দেখো, প্রচলিত অর্থে একজন সাধারণ সংস্কৃত পণ্ডিত হয়েও সমাজ সচেতন ও মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বঙ্গীয় নবজাগরণের এক জ্বলন্ত প্রতিমূর্তি। অর্থাৎ প্রচলিত অর্থে কি বলছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন সংস্কৃতের পণ্ডিত হয়েও তিনি ধর্মের কুসংস্কারে আচ্ছন্ন না হয়ে সচেতন ও মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে পরিণত হয়েছিলেন, যিনি বঙ্গীয় নবজাগরণের এক জ্বলন্ত প্রতিমূর্তি। ওকে, 19 শতকের ধর্মীয় বিবাদের দিনে করুণাসাগর বিদ্যাসাগর বুদ্ধদেবের মতোই ধর্ম বা ঈশ্বর নিয়ে মাথা ঘামাননি। ওকে, মানুষই ছিল তার কাছে মুখ্য, আর এই মানুষের মুক্তির জন্যই তিনি আজীবন সংগ্রাম করে যান। অর্থাৎ 19 শতকের সময় ভারতে যখন হিন্দু মুসলমান নিয়ে বা বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে গণ্ডগোল দেখা দিয়েছিল, ঠিক সেই বিবাদের সময়েও বিদ্যাসাগর বুদ্ধদেবের মতো ধর্ম বা ঈশ্বরকে নিয়ে মাথা ঘামাননি। তার কাছে মানুষই ছিলেন মুখ্য, আর মানুষের মুক্তির জন্যই আজীবন তিনি সংগ্রাম করে গেছেন, মানুষের মঙ্গল করে গেছেন। মাইকেল মধুসূদন দত্ত তার মধ্যে দেখেছিলেন এমন এক মানুষ যার মহত্ব, এখানে লিখবে মহত্ব, প্রাচীন ঋষিদের মতো ও হৃদয় প্রেম বাঙালি জননীর মতো। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত তাই লিখেছিলেন এবং বুঝিয়ে দিয়েছিলেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার মহত্ব প্রাচীন ঋষিদের মতো ছিল, আর হৃদয়ের প্রেম ছিল বাঙালি জননীর মতো, মায়ের মতো। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে এই ভীরুর দেশে তিনিই ছিলেন একমাত্র পুরুষ সিংহ। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন, যখন ভারতীয় মানুষরা ব্রিটিশদের ভয়ে জর্জরিত ছিল, বিভিন্ন সমাজের কুসংস্কারের দণ্ড যারা হাতে নিয়ে শক্ত হাতে শাসন করত, তাদের প্রতি যারা ভীরু ছিল, ভয় ছিল, তাদের সামনে একমাত্র সাহসী পুরুষ সিংহ ছিল এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, এরপরে দেখো দ্বিতীয় পয়েন্ট লিখবে শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান। এই শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি অবদান রেখে গেছে দেখো। 1851 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়ে তিনি শিক্ষা সংস্কারের কাজে ব্রতী হন। অর্থাৎ 1851 খ্রিস্টাব্দে তিনি কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন এবং সেখানে শিক্ষার সংস্কারের কাজে আসল ব্রতী হতে তিনি শুরু করেন। পূর্বে কেবল ব্রাহ্মণ ও বৈদ্য সন্তানরাই সংস্কৃত কলেজের ছাত্র হতে পারত। মানে আগে এই সংস্কৃত কলেজের ছাত্র হিসাবে ব্রাহ্মণ ও বৈদ্য সন্তানরাই ভর্তি হতে পারত।
বিদ্যাসাগর এই প্রথা রদ করে সকলের জন্য উন্মুক্ত করে দেন। অর্থাৎ বিদ্যাসাগর এই প্রথা রদ করে দিলেন। অর্থাৎ সেই সংস্কৃত কলেজে ব্রাহ্মণ ও বৈদ্যের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের মানুষ ভর্তি হতে পারবে এবং সংস্কৃতর শিক্ষা নিতে পারবে। তিনি বহু নিয়ম শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার প্রবর্তন করেন। তিনি এই সংস্কৃত কলেজের বিভিন্ন নিয়ম শৃঙ্খলা সব পরিবর্তন করে দেন। ওকে, এরপরের পয়েন্ট করবে দেখো, শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান। এটা শিক্ষা সংস্কার ছিল, এখানে শিক্ষা এবার বিস্তার করছে। দেখো কি কি, জনশিক্ষা বিস্তারের কাজেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। অর্থাৎ যাতে সমস্ত ভারতীয়রা শিক্ষা লাভ করতে পারে তার জন্য তিনি বিভিন্ন অবদান রেখে গেছেন। তিনি উপলব্ধি করেছিলেন যে শিক্ষাই অন্ধকার দূর করে মানুষকে প্রকৃত মনুষ্যত্বে পৌঁছে দেয়। তিনি এটুকু বুঝতে পেরেছিলেন যে একমাত্র মানুষকে প্রকৃত মনুষ্যত্ব তৈরি করতে গেলে শিক্ষাই একমাত্র হাতিয়ার। ওকে, লর্ড হার্ডিঞ্জের সহযোগিতায় তিনি বাংলার বিভিন্ন স্থানে বহু বিদ্যালয় স্থাপন করেন। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই লর্ড হার্ডিঞ্জ এর সহযোগিতা নিয়ে বাংলায় বিভিন্ন স্থানে বিদ্যালয় স্থাপন করেন। এর মধ্যে অনেকগুলোই তিনি নিজ ব্যয়ে চালাতেন। অর্থাৎ যে বিদ্যালয়গুলো স্থাপন করেছিলেন প্রত্যেকটি বিদ্যালয় তিনি নিজের খরচায় চালাতেন। তিনি আধুনিক বাংলা ভাষা ও সাহিত্যে বিকাশ ও উন্নতির জন্য কেবলমাত্র ছেদ চিহ্ন প্রবর্তন করেই সন্তুষ্ট হননি, তিনি পদবিন্যাস ও বাক্য গঠন প্রণালীকে যুক্তিসঙ্গত রূপদান করে সহজবোধ্য করে তোলেন। অর্থাৎ আমরা জানি তিনি বাংলা সাহিত্যে অতুলনীয় লেখক ছিলেন। তিনি এই বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের বিকাশের জন্য উন্নতির জন্য এই বিভিন্ন যে আমরা সেন্টেন্স লিখি তার মধ্যে দেখো ছেদ ও জ্যোতি অর্থাৎ দাড়ি কমা দিই, এই দাড়ি কমার প্রবর্তন করেছিলেন এবং বিভিন্ন পদবিন্যাস বাক্য গঠন প্রণালীও যুক্তিসঙ্গতভাবে ব্যাকরণগতভাবে তিনি প্রস্তুত করেছিলেন। তিনি বর্ণ পরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ, বোধোদয়, কথামালা, ব্যাকরণ, কৌমুদী, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তবিলাস, বাংলার ইতিহাস, বেতাল পঞ্চবিংশতি প্রভৃতি গ্রন্থ অনুবাদের মাধ্যমে রচনা করেন। অর্থাৎ তিনি এই সমস্ত মূল্যবান গ্রন্থগুলি তিনি অনুবাদের মাধ্যমে রচনা করেছিলেন। ওকে, এরপর পয়েন্ট করবে নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান। অর্থাৎ নারীদের শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগর কি কি অবদান বা কি কি ভূমিকা পালন করেছে এটাই তোমাকে বোঝাতে বলছে। কি বলছে দেখো, বিদ্যাসাগর উপলব্ধি করেন যে শিক্ষা ব্যতীত নারী সমাজের মুক্তি নেই। অর্থাৎ বিদ্যাসাগর বুঝেছিলেন যে ভারতীয় নারীদের যদি সঠিক শিক্ষায় শিক্ষিত করা যায় তাহলেই তারা সমাজ থেকে মুক্তি পাবে। এই কারণে তিনি স্ত্রী শিক্ষা বিস্তারে উদ্যোগী হন। সেই কারণে তিনি স্ত্রী শিক্ষার বিস্তারে ভূমিকা পালন করতে শুরু করেন বা উদ্যোগী হন। 1849 খ্রিস্টাব্দে তিনি বেথুন সাহেবের পৃষ্ঠপোষকতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। অর্থাৎ এই যে বেথুন সাহেবের সাহায্য নিয়ে 1849 খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন। বিদ্যাসাগর এই শিক্ষায়তনের সম্পাদকের পদ গ্রহণ করেন। বিদ্যাসাগর নিজে এই যে বিদ্যালয়ের সম্পাদক হন। এছাড়াও তিনি বহু বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এছাড়াও তিনি এই হিন্দু বালিকা বিদ্যালয় ছাড়াও তিনি আরও অনেক বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। তার অন্যতম কৃতিত্ব হল মেট্রোপলিটন ইনস্টিটিউট প্রতিষ্ঠা। অর্থাৎ বিদ্যাসাগরের অন্যতম কৃতিত্বের মধ্যে প্রধান প্রতিষ্ঠিত দেখো এই মেট্রোপলিটন ইনস্টিটিউশন। বর্তমানে এর নাম বিদ্যাসাগর কলেজ। অর্থাৎ আজকের সময়ে তুমি যদি কলকাতায় যাও এই বিদ্যাসাগর কলেজ নামে এক কলেজ পাবে যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেট্রোপলিটন ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠা করেছিলেন। জনসাধারণের মধ্যে তিনি স্ত্রী শিক্ষার নানাবিধ সুফলের কথাও প্রচার করেন। অর্থাৎ জনসাধারণের মধ্যে অর্থাৎ বিভিন্ন মানুষদের মধ্যে এই স্ত্রী শিক্ষা সফল করার জন্য বিভিন্ন যুক্তি প্রচার করেছিলেন। এই মহৎ কার্যের জন্য তাকে যথেষ্ট সমালোচনা, বিরুদ্ধতা ও অপমান সহ্য করতে হয়। অর্থাৎ তখনকার সময়ে কুসংস্কারের জর্জরিত সমাজ থেকে এই যে মহৎ কাজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিলেন সেই কারণে তাকে অনেক অপমান, অনেক বিরুদ্ধতা, অনেক সমালোচনা শুনতে হয়েছিল। কিন্তু আজকের সমাজে অনেক মানুষ জানতে পারলো যে সত্যিই আগেকার সময়ে বিদ্যাসাগর যে যে কাজগুলি করেছেন সব মহৎ কাজ, কিন্তু তখন অপমান সহ্য করতে হয়েছে। স্ত্রী শিক্ষা সম্বন্ধে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম সমাজে নতুন যুগের আবির্ভাবের সম্ভাবনার কথা ঘোষণা করেন। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই যে স্ত্রী শিক্ষার সম্বন্ধে প্রচলিত যে কুসংস্কার
যে আপোসহীন সংগ্রাম ছিল তার নতুন যুগের এক আবির্ভাব সম্ভাবনার কথা তিনি ঘোষণা করেছিলেন। অর্থাৎ সমাজের কুসংস্কারে জর্জরিত নারীদের উদ্ধার করার জন্য তিনি শিক্ষা বিস্তার প্রচলন করার জন্য বিভিন্ন যুক্তি প্রচার করেছিলেন। আজ নারী শিক্ষার যেটুকু অগ্রগতি হয়েছে তার পথ নির্মাতা ছিলেন বিদ্যাসাগর। বর্তমানে আজ এই যে নারীরা শিক্ষা লাভ করছে, এই নারীদের যে অগ্রগতি হয়েছে তার প্রথম পথ তৈরি করেছিলেন একমাত্র এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, এরপরে এই পয়েন্টটা লিখবে যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আর এক মহৎ কাজ কি, বিধবা বিবাহ সংক্রান্ত আইন প্রণয়নে বিদ্যাসাগরের অবদান। কি লিখবে, বিদ্যাসাগরের জীবনে সর্বাপেক্ষা কৃতিত্বপূর্ণ কাজ হলো বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পূর্ণ জীবনের মধ্যে সবচেয়ে কৃতিত্বপূর্ণ ও মহৎ কাজ হলো এই বিধবাদের আইন সিদ্ধ করা। বিধবা বিবাহ আইন বর্তমানে না সিদ্ধ হলে আজকের সমাজে কত বিধবা পড়ে থাকতো, কত হাহাকার করত। কৌলিন্য প্রথা, বাল্যবিবাহ, নারীদের অকাল বিধবার ফলে ভারতে নারীদের যে অসহনীয় অবস্থার সৃষ্টি হয়েছিল, বিধবা বিবাহ আন্দোলনের মাধ্যমে বিদ্যাসাগর তার প্রতি দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেন। অর্থাৎ এই কৌলিন্য প্রথা প্রচলন, বাল্য বিবাহ প্রচার, নারীদের অকাল বিধবার ফলে যে ভারতে এক অসহনীয় অবস্থা, বিধবা নারীদের যে অসহনীয় অবস্থার সৃষ্টি হয়েছিল, সেটাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতবাসীর কাছে প্রকাশ করার চেষ্টা করেছিলেন, ভারতবাসীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন, যাতে ভারতবাসীরা উপলব্ধি করতে পারে যে সত্যিই তারা সমাজের নারীদের কুসংস্কারে জর্জরিত করে বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে বেঁধে দিয়ে কতটা অন্যায় করছে। 1855 খ্রিস্টাব্দে তিনি বিধবা বিবাহের সমর্থনে 1000 স্বাক্ষর সম্বলিত একখানি আবেদনপত্র সরকারের কাছে পেশ করেন। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1855 খ্রিস্টাব্দে এই বিধবা বিবাহ আইন যাতে সিদ্ধ হয় সেই এক পত্র লিখে তিনি 1000 মানুষের স্বাক্ষর নিয়ে সরকারের কাছে পেশ করেছিলেন। কোন সরকার? ব্রিটিশ সরকার। তার ওই ঐকান্তিক চেষ্টায় সরকার 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন সিদ্ধ বলে ঘোষণা করেন। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একমাত্র চেষ্টার জন্যই 1856 খ্রিস্টাব্দে এই বিধবা বিবাহ আইন তৈরি হয়। 1856 খ্রিস্টাব্দে বিদ্যাসাগরের তত্ত্বাবধানে প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হয়। অর্থাৎ ভারতে প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হয়েছিল এই 1856 খ্রিস্টাব্দে। তাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সশরীরে সামনে থেকেই এই বিধবা বিবাহ সম্পন্ন করেছিলেন। এরপরে শেষ পয়েন্টে লিখবে, দেখো উপসংহার। ওকে, উপসংহারে তোমার যুক্তি দিতে হবে। তো এখানেও দেখো কি লিখবে, ধূপ নিজেকে জ্বালিয়ে যেমন তার সৌরভ ছড়িয়ে দেয় সর্বত্র, বিদ্যাসাগর তেমনি ছড়িয়ে গিয়েছেন আমাদের মধ্যে। অর্থাৎ যেমন ধূপ জ্বালানোর পরে ধূপ নিজে জ্বলে কিন্তু তার সুগন্ধ সারা ঘর ছড়িয়ে দেয়, ঠিক সেই রকমই বিদ্যাসাগর নিজে কষ্ট পেয়েছে, নিজে অপমানিত হয়েছে, কিন্তু তিনি ভারতবাসীর মঙ্গল করে গেছেন। তাই তিনি আমাদের রন্ধে রন্ধে বর্তমানে এখন ছড়িয়ে আছে। তাই আমাদের স্মরণের পথে তিনি জ্যোতিষ্মান, অম্লান এক জ্যোতিষ্ক। তাই আমাদের স্মৃতির যে পদ আছে সবসময় আমাদের এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিন্তু মনে পড়ে। তাই তিনি আমাদের স্মৃতিতে তিনি এক উজ্জ্বল জ্যোতিষ্ক মাত্র। কবিতায় যথার্থ বিদ্যাসাগরকে স্মরণে রেখে উচ্চারণ করেছেন কবি, অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তাই একথাটা বলেছিলেন যে সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে জগৎবাসীর হয়েছে প্রত্যয়। অর্থাৎ এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাই বিদ্যাসাগর সম্পর্কে এই দুটো লাইন তিনি বলেছিলেন যে সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়। অর্থাৎ সাগর এত বিশাল জলরাশির সাগর হলেও তার নিচে আগ্নেয়গিরি থাকে, অর্থাৎ অগ্নি থাকে, সেটা কল্পনা নয়, এটা কিন্তু সত্য ঘটনা। তোমায় দেখে জগৎবাসীর হয়েছে প্রত্যয়, আর সেটা তোমাকে দেখেই জগৎবাসীদের বিশ্বাস হয়েছে। তারপরে এটুকু লিখবে, 1891 খ্রিস্টাব্দের 29 জুলাই বাংলার এই অসাধারণ তেজস্বী দৃঢ়চেতা ও পরদুঃখ কাতর মনীষীর জীবনাবসান হয়। অর্থাৎ তারপরে 1891 খ্রিস্টাব্দের 29 জুলাই বাংলার এই অসাধারণ তেজস্বী দৃঢ়চেতা পরদুঃখ কাতর মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুবরণ করেন। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।
ধন্যবাদ।